সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তিথি। আমাদের আজকের বই বসন্তে থাকছে ব্লগারদের আড্ডা, মেলার মুখ ও আজকের বই। শুরুতেই ব্লগারদের আড্ডা। সাম্প্রতিক সময় লেখালেখি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ব্লগ। আজ আমরা কথা বলবো কয়েকজন ব্লগারের সাথে। কথা হবে ব্লগ পরিসরের বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে আছেন ব্লগার শরৎ, ব্লগার মুন্সিয়ানা, ব্লগার তনুজা ও ব্লগার আইরিন সুলতানা। ব্লগার মুন্সিয়ানা, ব্লগে আপনারা কি করেন? ব্লগ এবং ফেসবুক মিলিয়ে যে কমিউনিটি, সেখানে আমরা যারা আছি, এটা একটা খুব বড় কমিউনিটি। এই কমিউনিটিতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমাদের সাথে যারা আছে তারা এই পৃথিবীর এই গোলার্ধের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মূলত যে কাজটা করি আমরা, পরস্পরের মধ্যে মত বিনিময়, ভাব বিনিময় সেটা তো হয়, এছাড়াও বিভিন্ন ইস্যুতে আমরা কোনো একটা বিষয়ে জনমত গঠন করার চেষ্টা করি। কোনো একটা বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে আমরা সোচ্চার হই। যে বিষয়টা হয়তো বা মূল ধারার মিডিয়ার, মূল ধারার গণমাধ্যমের হয়তো যে কাজটা করার কথা ছিল, কোনো কারণে, বিশেষ উদ্দেশ্য হতে পারে অথবা তাদের অপারগতা অথবা সীমাবদ্ধতার কারণে তারা সেই কাজটা করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের এই ফেসবুক এবং ব্লগে আমরা যে কমিউনিটি আছি তারা একটা ভূমিকা পালন করার চেষ্টা করি। সাম্প্রতিক সময় আমরা বলতে পারি আরিয়াল বিলে বিমানবন্দর স্থাপনের যে ঘটনা, মিশরে মুবারক বিরোধী যে তীব্র গণ আন্দোলন এখন চলছে তাহরির স্কোয়ারে, প্রত্যেকটা ক্ষেত্রে ব্লগাররা তাদের নিজ নিজ কমিউনিটিতে সোচ্চার থেকেছে। তনুজা, মত প্রকাশের চেষ্টায় ব্লগের ভূমিকা কি? মূলধারার মাধ্যমের একটা সীমাবদ্ধতা থাকে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। অনেক সময় এটি সরকারি মুখপত্র হিসেবে কাজ করে, বা বেসরকারি হলে হয়তো তার একটি বাণিজ্যিক দিক থাকে। তো ব্লগ কিন্তু কারো কাছে দায়বদ্ধ না। সে কারণে যেটা হয়, ব্লগে যে মতামতটাই উঠে আসুক সেটা কিন্তু কোনো নির্দিষ্ট আদর্শ বা নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছে এরকম নয়। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি প্রক্রিয়াগত। ব্লগে যে কেউ, যে কোনো ব্লগারই ঠিক সমান আইডেন্টিটি নিয়ে তার মত প্রকাশ করতে পারেন। ব্লগে আপনি রেজিস্ট্রেশন করা মাত্রই ব্লগ আপনার জন্য মত প্রকাশের একটি অবারিত প্ল্যাটফর্ম। তৃতীয় যে ব্যাপারটি বলা যায় যে ব্লগ মত প্রকাশের কথা আপনি বলেছেন, মত প্রকাশ কিন্তু এমন নয় যে আমি একটি নির্দিষ্ট মতের পক্ষে একটি খুব সুচিন্তিত বা খুব সমৃদ্ধ একটি প্রবন্ধ প্রকাশ করলাম। আসলে মত সেখানেই গঠিত হবে যেখানে সেই মত ইন্টারেক্টিভ হবে, মানে আমার মত প্রকাশিত হলো, সেটির পক্ষে বিপক্ষে যুক্তি আসতেই পারে এবং যুক্তির মধ্য দিয়ে তারা একটি শুদ্ধতর অবস্থানে যাবে। এবং ব্লগ বা ফেসবুকে বর্তমানকালে যে চর্চাটা, সেই চর্চায় এ ধরনের সীমাবদ্ধতা নেই বলেই আমরা মনে করি যে বিকল্প গণমত গঠনে এটা একটা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। এবার যাচ্ছি ব্লগার শরতের কাছে। শরৎ, ব্লগ তো একটি প্রতিষ্ঠানই, তো ব্লগারদের কি কি স্বাধীনতা দিয়েছে বলে আপনি মনে করেন? অনেকে একটা প্রশ্ন করেন যে ব্লগে কি নিয়ম কানুনের দরকার আছে কিনা। একভাবে ব্লগে নিয়ম কানুনের দরকার নেই বলে অনেকে মনে করেন, কিন্তু আছে, কারণ অবাধ স্বাধীনতার একটা ভুল ব্যবহারও থাকতে পারে। কিন্তু সর্বোপরি ব্লগাররা যেই প্ল্যাটফর্মে কথা বলছেন, ফেসবুক, টুইটার এবং আমাদের আওয়াজ, সামারিনের, এছাড়া অন্যান্য যতগুলো নতুন মাধ্যম আছে, সবগুলো নির্ভর করছে সেটাকে চালানোর একটা অর্থনৈতিক শক্তির উপরও। যে কোনো ব্লগ সুন্দরভাবে টিকে থাকে, সামনে এগিয়ে যেতে পারে প্রতিষ্ঠানের মধ্যে থেকেই, যখন সেটা অনেক বেশি গণতান্ত্রিক, ব্লগারদের সুবিধামুখী এবং সর্বোপরি একটা সত্যিকার মত প্রকাশের জায়গা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তখনই সেই ব্লগটি জনপ্রিয় হয়, সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পায় এবং এভাবেই সামনের দিকে এগিয়ে যায়। সবশেষে ব্লগার আইরিন সুলতানা। আইরিন, ব্লগে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন? বাধাপ্রাপ্ত আমাদের কে করতে পারে? আমরা প্রথমে নিশ্চয়ই বলবো যে আমরা সরকার কর্তৃক বাধাপ্রাপ্ত হতে পারি বা প্রশাসন কর্তৃক বাধাপ্রাপ্ত হতে পারি। উদাহরণ অসংখ্য টানা যাবে। এটা বাইরে যদি দেখেন তাহলে হয়তোবা দেখবেন যে অনেক ব্লগার অনেক কনফিডেন্সিয়াল সরকারি খবর প্রকাশের জন্য হয়তোবা গ্রেফতার হয়েছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাবে যে খুব ভালোই হয়েছে যে ফেসবুক বন্ধের একটা সিদ্ধান্ত হয়েছিল, এবং মানে এটা খুব ভালো একটা উদাহরণ এই অর্থে যে আমরা যারা ভার্চুয়াল জনগোষ্ঠী তারা কিন্তু এই সিদ্ধান্ত ভার্চুয়াল জনগোষ্ঠীর পক্ষ থেকে তীব্রভাবে প্রতিবাদের সম্মুখীন হয়েছিল। এবং
আরেকটা বিষয় আছে যে সরকার ছাড়াও আর কোনোভাবে ব্লগ বাধাপ্রাপ্ত হতে পারবে কিনা। মজাটা এখানেই যে দেখা যাচ্ছে যে ব্লগ একটি অল্টারনেটিভ মিডিয়া হয়ে তারা মূল গণমাধ্যম, যেটাকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলি, সেই মেইন স্ট্রিম মিডিয়ার দ্বারা খুব অদ্ভুত উপায়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। কি সেটা দেখা যাবে, আপনি দেখতে পারেন। আমি বলতে চাইবো যে আসিফ নজরুলের সম্প্রতি একটি লেখা এসেছিল, সম্প্রতিও না, বছর দুয়েক আগে বোধহয় একটি লেখা আসছিল। ওনার লেখার মধ্যে হয়তোবা উনি ব্লগ সম্পর্কে যতটুকুই বলেছেন সেটা কোনোভাবেই উৎসাহিত করা ছিল না একটি জেগে ওঠা, একটি প্রস্ফুটিত প্ল্যাটফর্ম সম্পর্কে। তো এটা একভাবে একটু দায়িত্ব জ্ঞানহীন হয়তোবা বলা যায়। তো এই দুটো উদাহরণ আমি টানলাম এই জন্য যে স্বাধীনতার কথাটা যখনই আসছে আমরা একভাবে প্রশাসন থেকেও বাধাগ্রস্ত হচ্ছি, দ্বিতীয়ভাবে আমরা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া থেকেও বাধাগ্রস্ত হচ্ছি। সবশেষে ব্লগারদের কাছে জানতে চাইবো ব্লগ নিয়ে তাদের স্বপ্ন কি। ব্লগ নিয়ে স্বপ্ন অনেক গভীর, অনেক বিশাল। ব্লগ একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এটা নতুন মিডিয়া হিসেবে আবির্ভূত হয়েছে, এটা আরো নতুন ভাবে মানুষের কথা বলতে সাহায্য করবে, এটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, একাডেমিয়াতে যুক্ত হবে এবং নতুন সোশ্যাল মিডিয়া মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার কাছে মনে হয় যে আরো বেশি সংখ্যক লোক ব্লগে আসা, বেশি সংখ্যক বলতে আমাদের জেনারেশনের বিভিন্ন লেভেলে বিভিন্ন বয়সীরা যদি ব্লগে আসে, আমি মনে করি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এটা একটা প্রচন্ড একটা শক্তি হতে পারে। দেশে ও দেশের বাইরে মাতৃভাষার চর্চা ঋদ্ধ হোক ব্লগের মাধ্যমে, এবং ব্লগ বাংলা ভাষার প্রকাশে, প্রচারে সেই কৃতিত্বের অংশ হোক, এটাই ব্লগের কাছে প্রত্যাশা। প্রযুক্তি আরেকটু সহজলভ্য হোক, সেক্ষেত্রে দেখা যাবে আমরা ব্লগের এক্সেসটা আরো বাড়বে, এবং যত বাড়বে তত আমাদের যে ব্লগের যে ভূমিকা সেটা জাতীয় ইস্যুতেই হোক, সৃজনশীলতা চর্চাতেই হোক, সেটা অটোমেটিকলি বাড়তে থাকবে।